আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব এবং সেগুলোর কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করা যাক। প্রথমেই আসে শ্রেণীবিন্যাস কাকে বলে। বিশাল জীবজগৎকে সহজে সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হচ্ছে শ্রেণীবিন্যাস। আমাদের এই জগতে অনেক প্রজাতির এবং অনেক রকমের প্রাণী রয়েছে। সেসব প্রাণীকে আমরা সহজে জানার জন্য আমরা এই শ্রেণীবিন্যাস ব্যবহার করে থাকি। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটা প্রাণীর রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র এবং গণ সাথে তার প্রজাতি সম্পর্কে জানতে পারি। প্রশ্ন নং 2, শ্রেণীবিন্যাসের জনককে। এই প্রশ্নটা প্রায়ই আসতে দেখা যায়। সৃজনশীল সহ সংক্ষিপ্ত প্রশ্নের ক মার্কে আমরা প্রায় দেখতে পারি। তো শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ কাকে বলে? গণ এবং প্রজাতিক নাম নিয়ে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের দুইটা অংশ থাকে। প্রথম অংশটাকে গণ বলে এবং দ্বিতীয় অংশটাকে প্রজাতি বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? দ্বিপদ নামকরণের প্রবক্তা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 5, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কী? শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি। প্রশ্ন 6, মানুষের বৈজ্ঞানিক নাম লিখো। এই প্রশ্নটা আমার এক সময় আমি উত্তর করেছিলাম, অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন, আর মোটামুটি অনেকেই তোমরা এটা জানো। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স। প্রশ্ন নং 7, স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী? স্পঞ্জিলা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। সাধারণত পরিফেরা পর্বের প্রাণীদেরকে ছিদ্রার প্রাণী বলা হয়। কেন বলা হয়? কারণ তাদের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রকারের ছিদ্র থাকে। এছাড়া তাদেরকে স্পঞ্জি প্রাণীও বলা হয়ে থাকে। তাই পরিফেরা প্রাণীর যতগুলো প্রাণী আছে সেই পর্বের প্রাণীর সকলের নামে স্পঞ্জ শব্দটা থাকে। প্রশ্ন নং 8, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ফিতাকৃমি হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। ফিতাকৃমির রেচনাঙ্গ কী? ফিতাকৃমির রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ। সেটা দেখতে আগুনের মতো মনে হয়, তাই সেটাকে শিখাকোষ বা ফ্লেম সেল নামে ডাকা হয়। সিলম কাকে বলে? বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলম বলে। বহুকোষী যে সকল প্রাণী আছে তাদের পৌষ্টিক নালী এবং তাদের দেহের যে প্রাচীর অর্থাৎ দেহের বাইরের যে আবরণ, সেই আবরণের ঠিক মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে। সেই ফাঁকা স্থানটাকে বলা হয় সিলম। সিলেন্টরন কাকে বলে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বরকে সিলেন্টরন বলে। ICZN কি? মানে এটার পূর্ণরূপটা কি সেটা চাওয়া হচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ICZN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এরপরে প্রশ্ন নং 13, হিমোসিল কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কারা? আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে আরশোলা। এদের দেহের ভিতরে একটা রক্তপূর্ণ গহ্বর থাকে, অ্যান্ড এই গহ্বরটাকেই হিমোসিল বলা হয়। প্রশ্ন নং 14, নিডোসাইট কি? নিডারিয়া পর্বের প্রাণীদের একটোডার্মে অবস্থিত বৈশিষ্ট্যপূর্ণ কোষই হচ্ছে নিডোসাইট, যা শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে সাহায্য করে। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক পড়াশোনা আছে, তাই এটা সহজে তোমরা সরাসরি মুখস্থ করে ফেললেই সবচেয়ে ভালো হয়। প্রশ্ন নং 15, প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটি? প্রাণীজগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। কোন প্রাণীর রেচনাঙ্গ নেফ্রিডিয়া? অ্যানেলিডা পর্বের প্রাণী হচ্ছে অ্যানেলিডা পর্বের যে প্রাণীগুলো আছে সে প্রাণীদের দেহের যে রেচনাঙ্গ সেটাকে আমরা নেফ্রিডিয়া বলে থাকি। সন্ধিপদযুক্ত উপাঙ্গ কোন পর্বের প্রাণীতে বিদ্যমান? সন্ধিপদযুক্ত উপাঙ্গ আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে বিদ্যমান। উদাহরণ হিসেবে আমি যে বলেছিলাম আরশোলা। প্রশ্ন নং 18, পেস্ট কি? পেস্ট মানে আবার তোমরা টুথপেস্ট ওগুলা কোনো পেস্ট মনে করো না। এখানে পেস্ট হচ্ছে ক্ষতিকর পোকাদের পেস্ট বলা হয়। প্রশ্ন নং 19, অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? অ্যানিমেলিয়া জগৎকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। প্রশ্ন নং 20, ভ্রূণস্তর কাকে বলে? ভ্রূণের যেসব কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রূণস্তর বলে। প্রশ্ন নং 22, এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শেষে রেখেছি, একটু বড়, বাট একটু বুঝে পড়ো তাইলেই হবে। তাই সাধারণত পানিতে থাকে।
ও মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে। সহজ কথায় যদি বলতে চাই, তাদের জীবনের অর্ধেক সময় তারা পানিতে থাকে এবং বাকি অর্ধেক সময় তারা মাটিতে বা ডাঙ্গায় বসবাস করে। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে আমরা সরাসরি দেখতে পারি ব্যাঙ। ব্যাঙ যখন ছোট থাকে, ভ্রূণ অবস্থা মানে একদম ক্ষুদ্র অবস্থা থাকে, তখন তারা পানিতে বাস করে। যখন তারা পরিণত হয়ে যায়, তাদের হাত পা গজায়, তখন দেখবা তারা কচু পাতা বা স্থলে বসবাস শুরু করেছে। এই ছিল ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আমি ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি জ্ঞানমূলক এবং আস্তে আস্তে অনুধাবনমূলক প্রশ্নগুলোরও সাজেশন তোমাদের দিতে থাকবো। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।